সবাইকে স্বাগতম ফিজিক্সের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রথম ক্লাসে। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে একটু পড়াশোনা করব। তোমাদের জন্য আমি বেশ কিছু জিনিসপত্র রেডি করে নিয়ে আসছি। তো আমার একটা সাজেশন থাকবে যে তোমরা আমি যেভাবে পড়াচ্ছি এবং যা যা পরামর্শ দিচ্ছি, যেটা পড়ার জন্য তোমাকে পরামর্শ দিচ্ছি, অথবা যে জিনিসটা মোটামুটি খুব বেশি গুরুত্বপূর্ণ না সেইটা তোমরা ছাড়ো। তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেখান থেকে কোশ্চিন সচরাচর হয়েছিল এবং হওয়ার সম্ভাবনা বেশি, এই সম্ভাবনাময় জায়গাগুলোকে আমাদেরকে মেইন ফোকাসে নিয়ে করতে হবে। এটা আমাদের মেইন টার্গেট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি যে ফ্লোতে লিখছি তোমরাও ঠিক সেই ফ্লোতেই লেখার চেষ্টা করো, যাতে করে আমার সাথে সাথে লিখতে লিখতে তোমারও একটা ক্লাস নোট নেওয়া হয়ে যায়। এবং খুবই ছোট ক্লাস, খুবই ইম্পর্টেন্ট, প্রিসাইজ, মোস্ট হাইলাইটেড জিনিসগুলোকেই শো করার ট্রাই করছি। তো তোমরাও একটু মনোযোগ দিয়ে পড়ো। তো চলো শুরু করা যাক। ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার, ভৌত জগত পরিমাপ, তাই না? এইখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা টপিক। একটা হচ্ছে যন্ত্রপাতি, আরেকটা হচ্ছে ত্রুটি। ত্রুটি থেকে হরহামেশা প্রশ্ন আসে, যন্ত্রপাতি থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো চলো শুরু করি আমরা যন্ত্রপাতি দিয়ে। তো যন্ত্রপাতির মধ্যে আমরা তিন ধরনের যন্ত্রপাতি দেখেছি। একটা হলো স্লাইড ক্যালিপার্স, যেটা দিয়ে সাধারণত আমরা কোনো কিছুর লেন্থ মেজার করি। তারপরে আরেকটা হচ্ছে স্ক্রু গজ, যেটা দিয়ে আমরা খুবই সূক্ষ্ম ব্যাস মেজার করি। আরেকটা হচ্ছে স্ফেরোমিটার দিয়ে আমরা সাধারণত কোনো কিছু রেডিয়াস অফ কার্ভেচার বের করি, তাই না? তো শুরু করা যাক স্লাইড ক্যালিপার্স দিয়ে। তো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা কি জানি, স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন আমরা কোনো কিছুর পাঠ বের করতে চাইলে আমরা রৈখিক স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার সমপাতন, যেটাকে আমরা ভি দিয়ে লিখতে পারি, ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি। তো এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র কি আমরা জানি, ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে S/N। S/N তো লিখলাম, এখন পরিচয় জানা সবচেয়ে বেশি জরুরি। এস হচ্ছে মূল স্কেল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, আর এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। এন কি? ভার্নিয়ারের ভাগ সংখ্যা। মনে রাখতে হবে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় যদি প্রধান স্কেল আর ভার্নিয়ার স্কেলের ওই ঘরের ডিফারেন্সটা এক হয়। যেমন এই যে বলে যে প্রধান স্কেলের হয়তোবা 39 ঘর ভার্নিয়ার স্কেলের 40 ঘরের সমান, বা প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, অথবা প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। এই যে গ্যাপটা 1 যেখানে হয় সেখানে এই শর্টকাটটা কাজে লাগে। এছাড়া ইন জেনারেল ফর্মুলা দিয়েই তোমরা কাজটা করতে পারো। যেমন আমরা জানি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? ভার্নিয়ারের ক্ষুদ্রতম এক ঘর মানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের পার্থক্যকেই বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তো এই সূত্রটা, এটা তো মেইন ফর্মুলা, এইটা তোমরা ইউজ করবা। আর যদি দেখো যে ওই যে কন্ডিশনটা এইরকম হয় যে এর 39 ঘর ওর 40 ঘরের সমান, এর 29 ঘর ওর 30 ঘরের সমান, বা এর 19 ঘর ওর 20 ঘরের সমান, মানে অর্থাৎ গ্যাপটা যদি দেখো 1,
মানে গ্যাপটা যদি হয় 1 তাহলে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করে ফেলতে পারো। আমরা এখন একটা ছোট ম্যাথ দেখব যাতে করে জিনিসটা আমাদের আর একটু ক্লিয়ার হয়, কারো যদি কোনো কনফিউশন থাকে সেটাও যাতে দূর হয়ে যায়। তো আমি এখানে কিছু প্রবলেম লিখে নিয়ে আসছি আর কি, তোমরা আমার সাথে সাথেই করো। খুব সহজ একটা প্রবলেম দেই, আমাদের কোশ্চিন 1Q1। আচ্ছা, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 40 ঘর, ভার্নিয়ার স্কেলের 40 ঘর লিখতে ভর লিখে ফেলেছি, 40 ঘর মূল স্কেলের 39, এই তো সুন্দর, 39 ঘরের সমান। প্রধান স্কেলের এক ঘর 1 মিলিমিটার হলে প্রধান বা মূল স্কেল যাই বলো না কেন মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ইকুয়াল টু ধরো 1 মিলিমিটার হলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু হোয়াট? তো খুবই সহজ জিনিস, দেখো অলরেডি এখানে আমরা সুন্দর ফরম্যাটটা পেয়ে গেছি, এই যে 40 আর এই যে 39, গ্যাপ হলো 1, তাহলে আর কোনো কথা নেই, তাহলে আমরা এখানে সলিউশন করে ফেলি। সলিউশন হবে, আমরা জানি ভিসি ইকুয়ালস টু S/N। এখানে অনেকের একটু কনফিউশন হয় যে এসে কি বসাবো, এস কি জিনিস? এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত? 1 মিলিমিটার, এস হবে 1 মিলিমিটার। এন নিয়ে অনেকের কনফিউশন হয়, এন কি 39 নাকি 40? দেখো আমি কিন্তু অলরেডি বলে রাখছি যে এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, তার মানে এন বের করার জন্য তুমি সরাসরি চলে যাবা ভার্নিয়ারের কাছে, অন্য কোথাও না। কোথায়? ভার্নিয়ারের কাছে। ভার্নিয়ার স্কেলের 40 ঘর, তাহলে এন এর মান হবে 40। তাহলে 1/40 যদি আমরা করি, তাহলে ধরো এখানে 1, এমনি হিসাব করি 1/40 মানে এখানে 41, দশমিক দিলে একটা 0, আবার একটা 0 দিলে 0, 2 দিয়ে দিলে 80, তারপরে 20 থাকলো, একটা 0 নিলাম, 4 5 শেষ, সহজ ব্যাপার। 0.025, তাহলে এখানে 0.025 মিলিমিটার, অবশ্যই মিলিমিটার, হ্যাঁ ঠিক আছে, 0.025 মিলিমিটার। এই তো সহজ একটা ম্যাথ। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে এইভাবে যদি থাকে তাহলে এই ঘটনা। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে, সেইটা হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজ, আচ্ছা, স্ক্রু গজের ঘটনাটা দেখো, স্ক্রু গজ দিয়ে যদি আমরা কোনো কিছু বের করতে চাই তাহলে সেই পাঠ হবে বৃত্তাকার স্কেলের পাঠ ইনটু রৈখিক স্কেলের পাঠ ইনটু বৃত্তাকার স্কেলের পাঠ, রৈখিক স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ ইনটু লঘিষ্ঠ গণন। আচ্ছা আগেরটা কি? হ্যাঁ প্লাস, ঠিক আছে, এখানেও প্লাস আছে, তো এটা মাথায় রাখো, দিতে দিতে আবার মাল্টিপ্লাই দিয়ে ফেললাম কিনা একটু খেয়াল করা দরকার। তো মূল স্কেলের পাঠ প্লাস বৃত্তাকার স্কেলের পাঠ ইনটু লঘিষ্ঠ গণন। এখন লঘিষ্ঠ গণন বা এলসি, এইটা দিয়ে প্রশ্ন হওয়ার চান্স থাকে আসলে বেশি। এলসি কিভাবে বের করে? এলসি হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। এই ঘটনাটা কি? বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা কি জিনিস? ধরো তুমি এমন একটা স্ক্রু গজ নিয়ে ক্যালকুলেট করছো, যেই স্ক্রু গজের বৃত্তাকার স্কেল সে 100 ভাগে ভাগ করা বা 50 ভাগে কাটা। ধরো ছোট স্ক্রু গজ 50 ভাগে কাটা, বড় স্ক্রু গজ বা সূক্ষ্ম স্ক্রু গজ 200 ভাগে কাটা ধরে নাও।
তো এইরকম যদি হয় সেটা হচ্ছে নিচে মোট ভাগ সংখ্যা, মানে বৃত্তাকার যে স্কেলটা এইভাবে ঘুরবে সেটা টোটাল কত ভাগে কাটা আছে সেটা হচ্ছে মোট ভাগ সংখ্যা। আর উপরের পিচটা বেশি ইম্পর্টেন্ট। পিচ হচ্ছে, মনে রাখবা, যে বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে যেই পরিমাণ রৈখিক সরণ হয়, এটা আসলে একটা রৈখিক সরণকে মিন করে। বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে যে রৈখিক সরণ হয়, মানে বৃত্তাকার স্কেলটাকে আমি একবার, বা যেটাকে আমরা বলি যে 360 ডিগ্রি বা একবার ঘোরালে বৃত্তাকার স্কেলকে একবার বা 360 ডিগ্রি ঘোরালে যে সরণ হয় রৈখিক বরাবর, সেটা সামনে যেতে পারে, উল্টা দিকে ঘোরালে পিছনে আসবে, সামনে বা পিছনে যেদিকে যাক ওই সরণটাই হচ্ছে আমার পিচ। তো পিচ বাই মোট ভাগ সংখ্যা করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়। এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসে এরকম যে ধরো কোনো একটা যন্ত্রের লঘিষ্ঠ গণন দেওয়া আছে 0.01, ধরো কোনো একটা স্ক্রু গজের লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট বলা হয় 0.01, তাহলে ওই স্ক্রু গজ দিয়ে নিচের কোন পরিমাপটি সূক্ষ্মভাবে বা সঠিকভাবে মাপা যাবে বা মেজার করা যাবে বা ধরো মেজার করা যাবে। অপশনগুলো এরকম থাকে নর্মালি, যে ধরো 0.001, তারপরে ধরো আছে যে 0.02, তারপরে ধরো আছে যে 0.002, তারপরে 4 নম্বরে আছে ধরো যে 1 × 10⁻⁴। কথার কথা, এখন বলো কোনটা সঠিক হতে পারে? তোমরা এইটা ঠিক মতো একটু উঠায় নাও আর কি। তো এখন একটু মাথায় রাখতে হবে, দেখো লিস্ট কাউন্ট মানে কি? সর্বনিম্ন। লিস্ট মানে সর্বনিম্ন। তো লিস্ট কাউন্ট ধরো সর্বনিম্ন, তো এই বেচারা সর্বনিম্ন এই পরিমাণকে সূক্ষ্মভাবে ধরো মেজার করতে পারে, এভাবে চিন্তা করো। এর নিচে নামা তো সম্ভব না, ওই যন্ত্র দিয়ে এর নিচের কোনো কিছুকে সঠিক বা সূক্ষ্মভাবে পরিমাপ করা পসিবল না। তাহলে উত্তর অবশ্যই 0.01-এর চেয়ে বেশি হবে। এবং মনে রাখবা উত্তর হয় হচ্ছে লিস্ট কাউন্টের কোনো একটা গুণিতক, সরল গুণিতক, লিস্ট কাউন্টের সরল গুণিতক। তাহলে এখানে এলসি বা লিস্ট কাউন্ট এর সরল গুণিতক। তো লিস্ট কাউন্টের সরল গুণিতক কে আছে? 0.001, তো এটা হচ্ছে বড়, তাহলে এটা বাদ। 0.02 এটা সঠিক, কারণ 0.01-এর ডাবল, দ্বিগুণ, এটা সঠিক, এটাও ছোট হবে না। 10⁻⁴ মানে এদিকে 0.301, তার মানে এটা তো হবেই না, এটা বাদ। উত্তর কিন্তু এইটা। তো এটা আমাদের একটা এমসিকিউ এর মধ্যে ভালো একটা এমসিকিউ, মাঝে মাঝে একটু তোমাদেরকে যাচাই করার জন্য দিয়ে দিতেও পারে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আমরা পিচ দিয়ে একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমার মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার হয়। তো একটা সুন্দর ম্যাথ আমরা উঠাই স্ক্রু গজের। এটা আমাদের কি কোশ্চিন 2 বা ম্যাথ 2। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, মানে মোট 100 ভাগে ভাগ করা আছে। ভালো কথা। বৃত্তাকার স্কেলকে 1080 ডিগ্রি ঘোরালে, বৃত্তাকার স্কেলকে 1080 ডিগ্রি ঘোরালে রৈখিক সরণ হয় 9 মিলিমিটার। রৈখিক সরণ হয় 9 মিলিমিটার, কথার কথা 9 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট ইকুয়ালস টু হোয়াট? শর্টে লিখলাম আর কি। তো দেখি আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা জানি 1080 ডিগ্রি ঘুরায় ফেলছে, তা আমাদের লিস্ট কাউন্ট বের করার সিস্টেম হচ্ছে, আমরা যদি একটু এদিকে লিখি, লিস্ট কাউন্ট মানে আমরা জানি পিচ ভাগ হচ্ছে মোট ভাগ সংখ্যা, বৃত্তাকারের মোট ভাগ সংখ্যা, এটা শর্টে লিখলাম। আচ্ছা, তো মোট ভাগ সংখ্যা তো দেওয়া আছে, 100 ভাগে ভাগ করা বা 100 ভাগে কাটা আছে জিনিসটা। এখন কথা হচ্ছে যে পিচ কি? পিচ হচ্ছে 360 ডিগ্রি ঘোরালে বা একবার ঘোরালে যে রৈখিক সরণ হয়। তাহলে 1080 ডিগ্রি ঘুরায় ফেলছে, তা আমার তো 360 ডিগ্রি ঘোরানো দরকার, তাই না? তো 1080 ডিগ্রিতে কয়বার ঘোরে? আমরা জানি যে
360 যদি ঘুরাই তাহলে সেটা হয় একবার। তাহলে 1080 হলে সেটা কয়বার হয় দেখো, 1080/360 বার। এটা দেখো 3 × 9 আছে 10, তার মানে মোটামুটি 3 বার দিলেই হওয়ার কথা। দেখো 3 হলে কি হয়, 3 0 0, 3 6 18 8 হাতে 1, 3 × 9 রেখে 10, সুন্দর মিলে গেল। এইরকমই ইউনিভার্সিটির তোমার ক্যালকুলেশনগুলো থাকে 3 বার। তাহলে 3 বার ঘুরে যায় সে 9 মিলিমিটার। তা আমার 3 বার ঘুরালে 9 মিলিমিটার যায়, আমার তো 3 বার ঘুরানো লাগবে না, আমার দরকার একবার ঘুরানো। তাহলে একবার ঘুরালে সে কতটুকু যায়, 9/3 মিলিমিটার। তাহলে এটা কি 3 মিলিমিটার। একবার ঘুরালে যে রৈখিক সরণ হয় সেটাই তো আমার পিচ, তাহলে পিচ হবে 3 মিলিমিটার। তাহলে 3/100 মানে কত, 0. 2টা শূন্য মানে 2 ঘর আগে আসবে, 0.3। এইটাই হচ্ছে আমার লিস্ট কাউন্ট, 0.03 মিলিমিটার। এখন কথা হচ্ছে যার লিস্ট কাউন্ট 0.03 মিলিমিটার, সে অবশ্যই 0.03 নিচে কাউকে মেজার করতে পারবে না। সে সঠিকভাবে মেজার করতে পারবে ধরো 0.06, 0.09 ইত্যাদি ইত্যাদি, মানে 0.03 চেয়ে বড় যেগুলো আছে তাদেরকে। এইটাও আমাদের ওই যেটা বললাম এমসিকিউ মাঝে মাঝে আসে, এটা জাস্ট কথার কথা বলে দিলাম। তো এই হচ্ছে আমাদের জিনিসটা। এটা খুব ভালো একটা ম্যাথ, তোমরা একটু ভালো মতো চেক করে নাও কোনো সমস্যা হয় কিনা। দেখো এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, এরপরে আমরা যাই হচ্ছে আমাদের লাস্ট যন্ত্র, স্ফেরোমিটার। স্ফেরোমিটার, ধরো একটা ফুটবল ছিল, কোনো কারণে ব্লাস্ট হয়ে গেছে, তো ফুটবলের তুমি একটা ছেঁড়া অংশ পাইছো আর কি। তো এই ছেঁড়া অংশটা দেখে ওই ফুটবলটার ব্যাসার্ধ কতটুকু ছিল বলে দিতে পারবা। তার মানে একটা ফুটবলের, বা এটা এক্সাম্পল দিলাম, ফুটবলের ছেঁড়া অংশ থেকে ওর ব্যাসার্ধ বলতে পারো, মানে কি ব্যাসার্ধ থেকে তুমি ব্যাস বলতে পারবা। তারপরে তুমি একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারবা, গোলকের আয়তন 4/3πr³ দিয়ে বের করতে পারবা। তার মানে তুমি আসলে অনেক কিছুই বের করতে পারবা জাস্ট রেডিয়াস থেকে, তাই না? এই ছেঁড়া অংশ রেডিয়াস আসলে কতটুকু ছিল, এই জিনিসটাই বের করে হচ্ছে আমার স্ফেরোমিটার। তো স্ফেরোমিটারের ঘটনাটা হচ্ছে যে এইটা ধরো এরকম একটা আমার আচ্ছা আঁকানোটা খুব একটা ভালো হয় নাই, তো আমরা হচ্ছে এইটাকে আর একটু ছোট করে দিলে ভালো হতো। রেডিয়াস এই ধরো এইরকম একটা ধরো ফুটবল, যাই হোক আর কি ধরে নাও। তো এখন কথা হচ্ছে সূত্রটা কি, R = d²/6h + h/2। ঘটনা হচ্ছে পরিচয়গুলো দেখো, তোমরা যারা স্ফেরোমিটার নিয়ে আসলে কাজ করেছো তারা দেখেছো স্ফেরোমিটারে 3টা পা থাকে, 3 পা এভাবে বসায় দিতে হয়। বসায় দিলে এটা যদি কনকেভ হোক অথবা কনভেক্স, যাই বলো না কেন, এটা কনকেভ কনকেভ অথবা এই যে উপরের দিকে কনভেক্স, যেইটাই হোক না কেন, তুমি ওর উপরে যখন 3টা পা বসায় দিবা তখন এই যে সূত্র দিয়ে হিসাব করতে পারবা। তাহলে ডি এর পরিচয় হচ্ছে, ডি হলো আমার 3 পায়ের গড় দূরত্ব, d1 d2 আর d3 যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 3 পায়ের গড় দূরত্ব বের হয়ে গেল। তারপরে এইচ এর পরিচয় জানাটা একটু ইম্পর্টেন্ট, এইচটা একটু ভালো জিনিস। এইচ কি, এইচ হচ্ছে এই যে ছবিতে দেখো, ধরো এটা কনভেক্স আকারে আছে, তাহলে এটা গ্রাউন্ড লেভেল থেকে, ধরো যে এটা গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু উপরে আছে এই ব্যাপারটা হলো এইচ, অথবা এটা গ্রাউন্ড লেভেল থেকে কনকেভ আকারে যদি রাখো তাহলে কতটুকু নিচে আছে এই জিনিসটা হলো এইচ। তাহলে এইচ এর ভ্যালু ধরো দেওয়া আছে, ডি এর ভ্যালু তোমাকে এভাবে বের করতে হবে, 3 পায়ের গড় দূরত্ব, এই সব হিসাব করলে তুমি পাবা ওর রেডিয়াস অফ কার্ভেচার। তারপরে তুমি চাইলে ভলিউম বের করো, 4/3πr³। এটা যদি একটা গোলক হয়, একদম গোলক যদি হয় তাহলে তার পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারবা, 4πr² ইত্যাদি ইত্যাদি। এই মোটামুটি স্ফেরোমিটার। স্ফেরোমিটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ফেরোমিটারের এই ফর্মুলাটা। ধরো এমন অনেক হয় ইউনিভার্সিটিতে সরাসরি মুখস্থ ফর্মুলা দিয়ে দেয়, নিচের কোনটি সঠিক, ক খ গ ঘ দিয়ে এই সূত্রটাই বিভিন্ন অ্যাঙ্গেলে লিখে দিবে, এখন কোনটি সঠিক। হয়তো এমনও হইতে পারে এইচ এর মান বের করতে দিল, তাহলে তুমি কাটাকাটি এদিক ওদিক করে এইচ এর কি ফরম্যাট দাঁড়ায় সেইটা দেখলা, এরকম আর কি ব্যাপার। ওকে, কারণ কি ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর না থাকলে এই ক্যালকুলেশনটা, এইচ বের করার ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যায়। তো স্ফেরোমিটার গেল, তাহলে আমরা স্ফেরোমিটার
স্ক্রু গজ এবং আমরা স্লাইড ক্যালিপার্স তিনটাই করলাম। এখন আমরা আমাদের টপিক 2তে যাব, সেটা হচ্ছে ত্রুটি, পরিমাপের ত্রুটি বা ইরর। তো ভুলে ভর্তি এই পৃথিবীতে এখন আমরা ভুল পরিমাপ করা শুরু করব। ভুল পরিমাপ করতে যায় আবার ভুল করা যাবে না আর কি। হ্যাঁ, তো দেখো ত্রুটি দুই রকমের হয়। একটাকে বলা হয় অ্যাবসলিউট ইরর বা পরম ত্রুটি, পরম ত্রুটি যেটাকে আমরা বলি অ্যাবসলিউট ইরর। এইটা বের করতে হয় অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালু মানে তুমি আসলেই কি মান আর তুমি কতটুকু মেজার করছো, এই গ্যাপটা, এই পার্থক্যটাই একটা ভুল। সেই ভুলই হলো পরম ত্রুটি। এটা আমরা অনেক সময় মডুলাস দিয়ে লিখি, কারণ ধরো কোনো একটা জিনিসের অ্যাকচুয়াল মান হচ্ছে 10, তো তুমি ভুলবশত মেজার করে ফেলছো 10.01, তাহলে তোমার ইরর কতটুকু হবে? তোমার ইরর হবে 0.01, এইটুকু তোমার ভুল। এইটাই হলো পরম ত্রুটি। এইবারে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এইটা বেশি ইম্পর্টেন্ট, আপেক্ষিক ত্রুটি। তো আপেক্ষিক ত্রুটির বিষয়টা হচ্ছে এই যে পরম ত্রুটিটা বের করলাম না, প্রকৃত মান আর পরিমাপযোগ্য মান এই দুইটাকে বিয়োগ করে যে পরম ত্রুটি বের করলাম, সেই পরম ত্রুটিকে যদি আমি প্রকৃত মান দিয়ে ভাগ করি তাহলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যায়। পরম ত্রুটি ভাগ প্রকৃত মান ইকুয়ালস টু আপেক্ষিক ত্রুটি। আর শতকরা আপেক্ষিক ত্রুটি যদি বলে, যদি এটাকে শতকরায় প্রকাশ করতে বলে, তাহলে তো তোমরা জানোই কোনো টেনশন নাই, জাস্ট 100% দিয়ে মাল্টিপ্লাই করলেই খবর শেষ। এখন আমরা একটু এর ফরম্যাটটা দেখব। ধরো অনেক সময় আমাদের এইরকম একটা ফরম্যাট দেয়, ধরো আমরা একটা কোশ্চেনই করে ফেলি, লিখে ফেলি কোশ্চেন 3। এটা ধরো কোনো একটা গোলকের r ইকুয়ালস টু 5.3 প্লাস মাইনাস 0.1 হলে আয়তন ও পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা আপেক্ষিক ত্রুটি কত? বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটু সলিউশনটা দেখি। ঘটনা হচ্ছে এটার একটা শর্ট সিস্টেম মনে রাখবা, সেটা হলো এরকম যে প্রথম কাজ হচ্ছে এইটা দেখে বলা যে কোনটা কি। মনে রাখবা এই যে প্লাস মাইনাস যুক্ত যে জিনিসটা, এই প্লাস মাইনাস যুক্ত জিনিসটাই হচ্ছে আমার পরম ত্রুটি, পরম ত্রুটি। আর সামনে যেটুকু থাকে সেইটা হলো আমার প্রকৃত মান, মানে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে? আর শতকরা আপেক্ষিক ত্রুটিকে রিপ্রেজেন্ট করতে হয় এইভাবে, উপরে পরম ত্রুটিকে ডেল্টা সিম্বল দিয়ে প্রকাশ করে, কারণ এটা জাস্ট একটা ডিফারেন্স ডেল্টা, আর নিচে প্রকৃত মানকে ওর যে অক্ষর ক্যাপিটাল আর, এই ক্ষেত্রে এইটার জন্য লিখছি ডেল্টা আর বাই ক্যাপিটাল আর, এই জিনিসটাকেই বলা হয় শতকরা আপেক্ষিক ত্রুটি। এটাই বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা দেখি আয়তন, এটা তো দেওয়া আছে, আমার আয়তন চাইছে আর পৃষ্ঠের ক্ষেত্রফল চাচ্ছে। তো আমরা একটু আয়তনের ক্ষেত্রে দেখি। আমরা জানি ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। সহজ জিনিস বলে রাখি, সহজ ঘটনা হচ্ছে মনে মনে তুমি কনস্ট্যান্টগুলাকে বাদ দিয়ে দাও। এটা কনস্ট্যান্ট, কারণ ওর থেকে কোনো ত্রুটি আসবে না, এটা ফিক্সড ভ্যালু। 4/3 তোমার কাছেও যা আমার কাছেও তাই। পাই এটা একটা ফিক্সড ভ্যালু, এটা আমরাও জানি 3.1415926535 এইসব। এই যে আর, এইটা ভ্যারিয়েবল, এইটা কি? এইটা হচ্ছে ভ্যারিয়েবল, তার মানে ত্রুটি দিবে আমার এই যে এই জিনিসটাই, এবং এর পাওয়ার আছে কত? 3। তাহলে সূত্রটা হচ্ছে সিম্পলি আমরা যদি এটা দেখি, ভি বের করার শতকরা আপেক্ষিক ত্রুটি হবে ডেল্টা ভি বাই ভি, কারণ ডেল্টা ভি পরম ত্রুটি, নিচে প্রকৃত মান, আর এখানে পাওয়ারটা সামনে আসে ইন্টু এখানে ডেল্টা আর ডিভাইডেড বাই আর। তাহলে এখন মান বসায় দাও, 3 ইন্টু ডেল্টা আর কত? এই যে প্লাস মাইনাস অংশটাই ডেল্টা আর বা পরম ত্রুটি 0.1, আর এইখানে হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভ্যালু 5.3।
তাহলে এটা দশমিক দশমিক উঠায় দেওয়া যায়, তাহলে উপরে হয় 3, নিচে হয় 53 ইন্টু 100% বললে, শতকরা বললে 100% করে দিবা, গল্প শেষ। ঠিক একইভাবে এখন তোমরা আমাকে বলো তো যে যদি পৃষ্ঠের ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলে, আমরা জানি কি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। এই সূত্রটা কিন্তু আবার জানতে হবে, এটা আবার অনেক স্টুডেন্ট এই সূত্রটা জানে না। গোলকের 4πr², আর বৃত্তের হলে πr², এটা অনেকের কনফিউশন হয়। তাহলে এই যে কনস্ট্যান্টটা বাদ, এই কনস্ট্যান্ট বাদ, এই যে আমার ভ্যারিয়েবল আর, তাহলে আর এর পাওয়ার আছে 2, তাহলে এখানে ডেল্টা এ বাই এ হবে কি 2 ইন্টু ডেল্টা আর বাই আর, শেষ। তাহলে 2 ইন্টু ডেল্টা আর এর মান কত 0.1, আর এর মান 5.3। শতকরা যেহেতু দরকার, তাহলে পার্সেন্টেজ দিয়ে একবারে গুণ করে দিলাম, এটা চলে যায়, উপরে থাকে 2, নিচে থাকে 53 আর 100%, তাহলে এটা 200/53%, শেষ। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের ত্রুটির মেইন ঘটনা। এখন আমরা এইটা তোমরা হচ্ছে আর একটু ভালো মতো উঠায় নাও পারলে আমার সাথেই। এরপরে আমরা আরেকটা ছোট প্রবলেম করার চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে একটা সুন্দর প্রবলেম ছিল, আমি একটু দেখি, ওই প্রবলেমটা মোটামুটি ভালো, হ্যাঁ হ্যাঁ পাইছি। সরল দোলকের একটা প্রবলেম, এটা কয় নাম্বার ছিল আমাদের? কোশ্চেন 3। তাহলে আমরা দেই কোশ্চেন 4। এটা হচ্ছে একটি সরল দোলকের দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি। ধরো কোনো একটা সরল দোলকের দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি, টু 1%, আর জি নির্ণয়ের ত্রুটি, ধরো কোনো কারণে দেখা গেল জি নির্ণয়ও ভুল করে ফেলাইছে আর কি, এটা মনে করো 2%। তাহলে পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি কত? পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি ইকুয়ালস টু হোয়াট? পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি কত? তাহলে এটার আমরা একটু সলভ করার ট্রাই করি। তো আমরা কি জানি পর্যায়কাল কত ছিল? তোমাদের আশা করি মনে আছে, টি ইকুয়ালস টু 2π√L/g। তো এটা যদি আমরা একটু ভাঙচুর করার চেষ্টা করি, হালকা একটু ভেঙে ফেলার ট্রাই করি, তাহলে এটা দেখতে অনেকটা এরকম হয় যে L/g হোল টু দি পাওয়ার রুট মানে কি হাফ। তাহলে এটা আরেকটু যদি ভেঙে ফেলি, এক লাইনে আনার চেষ্টা করি, তাহলে এটা অনেকটা এরকম হয় L টু দি পাওয়ার হাফ ইন্টু জি টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো তো এমন হয় না? এমনই হয়। তাহলে এখন আমরা যদি ডিরেক্ট ত্রুটি লিখতে চাই, তাহলে ডেল্টা টি বাই টি ইকুয়ালস টু, দেখো এইটা তো কনস্ট্যান্ট 2π, তাহলে 2π অংশটা বাদ, ডিপেন্ড করে কার কার উপর? এল এর উপর আর জি এর উপর। এল এর পাওয়ার আছে হাফ, তাহলে হাফ ইন্টু ডেল্টা এল বাই এল। এখন কথা হচ্ছে এটা তো মাইনাস হাফ আছে, মনে রাখবা ত্রুটি বের করার সময়, এই জিনিসটা বের করার সময় পাওয়ারের চিহ্ন তোমরা নিবা না, পাওয়ারের চিহ্ন নিবা না, এটা অলওয়েজ পজিটিভ বসায় দিবা। তাহলে এখানে অলওয়েজ পজিটিভ, তারপরে পাওয়ারের মানটা কত? হাফ। এখানে জি নির্ণয়ের যে ত্রুটি ডেল্টা জি ডিভাইডেড বাই জি। সহজ হয়ে গেছে ম্যাথটা এখানেই, মানে ম্যাথের সৌন্দর্যটা এইখানে হয়েছে যে এখানে দেখো দৈর্ঘ্য নির্ণয় ত্রুটি সরাসরি 1% বলে দিছে, তাহলে হাফ ইন্টু 1%, তাহলে 1/100 প্লাস এইখানে হাফ ইন্টু জি এরটাও বলে দিছে 2%, মানে কাজটা তোমার ইজি করছে। 2% মানে 2/100। আচ্ছা, এখন আমরা একটু হিসাব নিকাশ করি, তোমরাও চাইলে আমার আগে তোমরাই করে ফেলো। তাহলে এখান থেকে কত হয়? হাফ 1/200 হয় মনে হয় না? এখান থেকে 2 2 কাটা যায়, তো এটা হলো 1/200 প্লাস 1/100। তাহলে আমরা যদি লসাগু করি 200, এখানে 1 প্লাস 2 3/200 হয়, 3/200। কিন্তু আমরা এটাকে পার্সেন্টেজে নিতে চাই, তাহলে লাস্টে 100% দিয়ে দেই। এখানেও দেওয়া যেত, সবগুলাতেই 100% দিয়ে দেওয়া লাগতো, কারণ আলটিমেটলি আমরা তো এটাকে পার্সেন্টেজে নিতে চাই। তো এটা তোমরা আগে ভাগেই দিয়ে দিতে পারো একবারে শুরুতে ইন্টু 100%, যদি শতকরা উল্লেখ থাকে। নর্মালি শতকরাই থাকে, সব শেষে 100% আর কি। তাহলে এখানে কত হচ্ছে? 200, 100,
এটা যদি কাটি 3/2 হয়। 3/2 মানে কত? 3/2 মানে 1.5, 3/2 মানে হচ্ছে 3/2%, তার মানে 1.5%। এইটাই উত্তর, 1.5%। হ্যাঁ, মিলে গেছে, 1.5%। খুব সিম্পল একটা ম্যাথ, তাই না? এই জিনিসটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ফরম্যাটে একদম ইজি ওয়েতে থাকতে পারে, ডিরেক্ট বসায় দিবা। আর এই যে মাঝখানে অলওয়েজ প্লাস, এইটা বোঝানোই হচ্ছে আমার এই ম্যাথের মূল উদ্দেশ্য। এইবারে আমরা লাস্টে জিনিসটার একটা জেনারেলাইজড ফর্মুলা দেখি। জেনারেলাইজড, বানান ঠিক আছে নাকি? GENERALIZED, হ্যাঁ, জেনারেলাইজড একটা ফরম্যাট দেখি। জেনারেলাইজড ফরম্যাটটা হচ্ছে, ধরো তোমার কোনো একটা জিনিসের সূত্র এরকম বিদঘুটে টাইপের, মনে করো যে তোমার কি দিব, ধরো u ইকুয়াল টু x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q ডিভাইডেড বাই, মনে করো আর কি, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n। এইরকম উদ্ভট একটা চেহারা ধরে নাও আর কি। তো এটাকে একটু সুন্দর করলে, এটাকে একটু ভদ্র মানুষের মতো লিখলে কেমন হয়? x টু দি পাওয়ার p, y টু দি পাওয়ার q, a টু দি পাওয়ার মাইনাস m, b টু দি পাওয়ার মাইনাস n। এখন যদি আমি ডেল্টা ইউ বাই ইউ বের করতে চাই, অবশ্যই পার্সেন্টেজ আকারে, পার্সেন্টেজ অফ ডেল্টা ইউ বাই ইউ বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে এই যে পাওয়ার সামনে আসবে, ইনটু এক্স এর জন্য হবে ডেল এক্স বাই এক্স, প্লাস কি বললাম, অলওয়েজ প্লাস, এইটা মনে রাখবা। তারপরে কিউ সামনে আসবে, ডেল ওয়াই বাই ওয়াই, মাইনাস এম থাক, সমস্যা নাই, চিহ্ন যাই থাক, প্লাস অলওয়েজ ভ্যালুটা নিব এম, ডেল এ বাই এ, প্লাস আবারও এন ডেল, আচ্ছা বি ছিল না, ডেল বি বাই বি। এই তো বুঝতে পারছো? মানে বোঝানোর উদ্দেশ্য ছিল যে এই জিনিসগুলা মাঝখানে, এই যে চিহ্নগুলা, এই যে সামনেও যেটা চিহ্নটা আছে, এগুলা সব অলওয়েজ পজিটিভ, অলওয়েজ প্লাস। এই জিনিসটা মাথায় রেখে দিবা, ঠিক আছে? যার যার উপরে নির্ভর করে, যেই ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, সেই ভ্যারিয়েবলগুলো দিয়ে সূত্র তৈরি হয়, কনস্ট্যান্ট বাদ যায়, এবং পাওয়ারগুলার চিহ্ন যাই থাক না কেন অলওয়েজ পজিটিভ। এই অলওয়েজ পজিটিভ জিনিসটা যদি মাথায় গেঁথে নিতে পারো, এই ত্রুটি রিলেটেড জিনিসপত্র শেষ। সূত্রটা মাথায় রাখতে হবে, আর ভিতরে যে প্লাস, এইটা মাথায় রাখতে হবে। সিম্পলি জিনিসটা সলভ করা সম্ভব, তোমাদেরকে অলরেডি প্রমাণস্বরূপ করেও দিলাম, তাই না? তো এই আমাদের প্রথম অধ্যায় এতটুকুই ছিল। প্রথম অধ্যায় থেকে তোমরা এই জিনিসগুলাই আর একটু চর্চা করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, এবং যে টপিক এবং টাইপগুলা শেখানো হলো এইগুলা ধরে ধরে প্র্যাকটিস করো। এতটুকুই, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে এতক্ষণ ছিলাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব রহমান, এমডি সাকিব রহমান। আমার ডাক নাম হচ্ছে শরণ, বাংলায় লিখে দিই শরণ। এই শরণ হচ্ছে যে রৈখিক শরণের ওই শরণ না, কিন্তু এটা হচ্ছে মনে রাখার যে শরণ। এই তো পরিচয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট।